জুলাই গণহত্যার মামলাগুলো আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর আহ্বান টবি ক্যাডম্যানের, শীঘ্রই সিদ্ধান্ত নেবে সরকার। 5 আগস্ট ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে দীর্ঘস্থায়ী ক্ষোভের বিস্ফোরণ, বললেন মির্জা ফখরুল। গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয় গণতন্ত্রপন্থী দলগুলো। রোজাদারদের ইফতারে অতিরিক্ত ভাজা পোড়া ক্ষতিকর, পর্যাপ্ত পানি পানের পরামর্শ। হৃদরোগ এড়াতে ধূমপান পরিহারের তাগিদ। আসলে এখানে দালাল ছাড়া কোনো কাম হয় না, দালাল হলে মনে করেন যে কাজ দ্রুত আগে। 2 বছর ধরে রেনু করতে দিছি, আসলে একটু মেয়াদ বাড়িয়ে দেয়, লাইসেন্স দেয় না। দুদকের অভিযানে অনিয়মে সাভার বিআরটিএ, দালালের হাতে নাজেহাল সেবা প্রত্যাশীরা। টাকায় মেলে নকল সনদ রেজিস্ট্রেশন। শিক্ষকদের দুপক্ষের দ্বন্দ্বে চুয়াডাঙ্গা ডিগ্রি কলেজে তালা, বন্ধ ক্লাস পরীক্ষা। উদ্বেগ আতঙ্কে এইচএসসি পরীক্ষার্থীরা। প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি ও ইউক্রেনের পাশে দাঁড়াতে ব্রাসেলসে ইইউ নেতাদের শীর্ষ সম্মেলন, গুরুত্ব পায় অস্ত্র একীভূতীকরণ ও ঋণ প্রদান। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নাম পরিবর্তন ও জুলাই গণহত্যার মামলাগুলো আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠাতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন টবি ক্যাডম্যান। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন আইসিটির প্রধান প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা টবি ক্যাডম্যান। এ সময় তিনি জুলাই আগস্ট গণহত্যার মামলাগুলো নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর আহ্বান জানান। ক্যাডম্যান আইসিটি আইন ও নিয়ন্ত্রক কাঠামোতে সংশোধনী পরামর্শ দেন, যার মধ্যে রয়েছে পূর্ববর্তী স্বৈরাচারী শাসন থেকে স্পষ্টভাবে বিদায় নেওয়ার জন্য প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের গুরুত্বপূর্ণ বিষয়টি। এ সময় বিষয়টি শীঘ্রই বিবেচনার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। সংলাপের পর রাজনৈতিক দলগুলো জুলাই চার্টার স্বাক্ষর করবে। এর একটি অংশ বর্তমান সরকার ও বাকি অংশ রাজনৈতিক সরকার বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট ও নির্বাহী পরিচালক সাবেক মার্কিন কূটনীতিক উইলিয়াম বি মাইলাম এবং জন ড্যানিলোভিচ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাতে এলে তিনি একথা বলেন। ঘণ্টাব্যাপী বৈঠকে প্রধান উপদেষ্টা জানান, যদি রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে সীমিত সংস্কারে সম্মত হয় তাহলে ভোট ডিসেম্বরেই হতে পারে, অন্যথায় আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। বৈঠকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক, রোহিঙ্গা সংকট, মিয়ানমারের শরণার্থীদের জন্য কমে আসা আন্তর্জাতিক সহায়তা, আগের সরকারের সময় লুট হওয়া অর্থ উদ্ধারের প্রচেষ্টা, সার্ক পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েও আলোচনা করেন তারা। এদিকে ভ্যাটিকান সিটিতে মানব ভ্রাতৃত্ব বিষয়ক বিশ্ব সম্মেলনে যোগদানের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন পোপ ফ্রান্সিস। বৃহস্পতিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে ভ্যাটিকানের ফান্ডাজিওন ফ্র্যাটেলিটি টুট্টির সাধারণ সম্পাদক ফাদার ফ্রান্সিসকো ওচেতা আমন্ত্রণটি পৌঁছে দেন। সাক্ষাৎকালে ওচেটা নোবেল বিজয়ীর বিশ্বব্যাপী প্রভাবের প্রতি উচ্চ শ্রদ্ধা প্রকাশ করেন। বিশ্ব মানব ভ্রাতৃত্ব বিষয়ক সম্মেলন একটি ঐতিহাসিক সমাবেশ, যেখানে ঐক্য, শান্তি এবং সামাজিক ন্যায় বিচারের উপর ভিত্তি করে ভবিষ্যৎ গঠনের জন্য বিশ্ব নেতা, বিশিষ্ট ব্যক্তিত্ব এবং চিন্তাবিদদের একত্রিত করা হবে। এ সময় প্রধান উপদেষ্টা আমন্ত্রণের জন্য ওচেটাকে ধন্যবাদ জানান। প্রথম দ্বিপক্ষীয় সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী 26 মার্চ দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর পাঠানো বিশেষ ফ্লাইটে দেশটির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সফরে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি প্রেসিডেন্ট জিনপিং এর সঙ্গে ডক্টর ইউনূসের একান্ত বৈঠকের সম্ভাবনা রয়েছে। আরও জানাচ্ছেন তাইফুর রহমান তুহিন। আগামী 25 থেকে 28 মার্চ চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠিত হবে বোয়াও ফোরাম অব এশিয়ার সম্মেলন। এতে অংশ নিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানায় চীন। বাংলাদেশ সবুজ সংকেত দিলে চূড়ান্ত হয় সফরটি। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বোয়াও ফোরাম অব এশিয়ার সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।
26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠান শেষে বিকেলে বেইজিংয়ে রওনা হতে পারেন প্রধান উপদেষ্টা। সেক্ষেত্রে চীনের প্রস্তাব অনুযায়ী সে দেশের পাঠানো উড়োজাহাজে প্রধান উপদেষ্টা চীনে যাবেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দুদেশের সম্পর্ক আরও গভীর করায় মনোযোগ দিচ্ছে চীন। দুদেশের সম্পর্কের 5 দশক পূর্তিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের এ সফরের মধ্য দিয়ে বেইজিং তার প্রতিফলন ঘটাতে যাচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। এর আগেও জানুয়ারিতে প্রথম দ্বিপাক্ষিক সফরে চীনে যান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। 5 আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘস্থায়ী ক্ষোভের বিস্ফোরণ হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বিদেশি কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিলে তিনি বলেন, জুলাই আন্দোলনে সব গণতন্ত্রপন্থী দল অংশ নিয়েছিল। গণ অভ্যুত্থানে বিএনপির 523 জন কর্মী জীবন উৎসর্গ করেন বলেও জানান তিনি। সাদ আহমেদের রিপোর্ট। ঢাকায় কর্মরত কূটনীতিকদের সম্মানে বৃহস্পতিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে ইফতার পার্টির আয়োজন করে বিএনপি। এতে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক, যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জন ড্যানি লোভিজ, পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফ, তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন, যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসন, চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন ও ভারতের হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা সহ বিভিন্ন কূটনীতিকরা অংশ নেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই আগস্ট আন্দোলন হঠাৎ করে আবির্ভূত হয়নি, বরং এটি ছিল বাংলাদেশের গণতন্ত্রপ্রেমী জনগণের দীর্ঘস্থায়ী সংগ্রামের অংশ। August most surprising was, in fact, the outburst of the people's long accumulated anguish against the fascist Hasina regime. The July-August movement didn't suddenly emerge. Rather, it was a part of the long-standing struggle of democracy-loving people of Bangladesh. জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বিএনপির কমপক্ষে 523 জন কর্মী তাদের জীবন উৎসর্গ করেছেন। গেল 1.5 দশকে 1,500 বিএনপি কর্মী হত্যার শিকার হয়েছেন। হাজার হাজার নেতাকর্মী গুম ও ক্রসফায়ারে শিকার হন বলেও জানান তিনি। Besides, during the last decade, 500,000 BNP activists were killed, thousands fell victims of enforced disappearances and crossfire, and more than 6 million people, BNP people, were implicated in false and politically motivated cases. ইফতার এবং মাগরিবের নামাজ শেষে কূটনীতিকরা নৈশভোজেও অংশ নেন। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। সঠিকভাবে জাকাত আদায় ও বন্টন করা গেলে 6 থেকে 7 বছরের মধ্যে বাংলাদেশের সব মানুষ স্বাবলম্বী হতে পারবে বলে আশা প্রকাশ করেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। স্বাধীনতার 54 বছর পরও মানুষ স্বাবলম্বী হতে না পারার পেছনে অর্থ ব্যবস্থা দায়ী বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার রাজধানীতে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্টে বিস্তারিত। প্রথমবারের মতো বড় পরিসরে ইফতার মাহফিলের আয়োজন করে ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ। বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডের শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই আয়োজনে অংশ নেন দেশের প্রথিতযশা চিকিৎসকরা। এ সময় সৎ দক্ষ চিকিৎসক তৈরিতে প্রতিষ্ঠানটির অবদানের কথা তুলে ধরেন চিকিৎসক নেতারা। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। পর্যাপ্ত কাউন্সিলিং এর মাধ্যমে আন্তরিকতার সঙ্গে রোগীদের সেবা দেওয়ার আহ্বান জানান তিনি। তার রোগ হয়েছে একটা, আপনি প্রেসক্রিপশন দিলেন আর একটা, এখান থেকে তার সেলগুলো ড্যামেজ হয়ে যাবে, হেলদি সেলগুলো তো শেষ হয়ে যাবে। জামাত আমির বলেন, সঠিকভাবে জাকাত আদায় ও বন্টন করা গেলে 6 থেকে 7 বছরের মধ্যে বাংলাদেশে সব মানুষকে স্বাবলম্বী করা সম্ভব। জাকাত যদি তার প্রপার ওয়েতে সংগ্রহ হয় এবং ডিস্ট্রিবিউশন হয়, একটা গবেষণা হয়েছিল যে 6 থেকে 7 বছর লাগবে গোটা বাংলাদেশের সবগুলা মানুষকে স্বাবলম্বী। এদিকে রাজধানীর ইস্কাটনে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামাত। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় দেশের কল্যাণে সত্য ঘটনা সঠিকভাবে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। সাংবাদিকেরা যদি ঐক্যবদ্ধভাবে সত্য প্রতিষ্ঠার সংগ্রামে একাকার হতে পারে, যে আমরা যাহা সত্য তাই লিখব, যাহা সত্য তাই বলবো, যাহা মিথ্যা তাই লিখবো, যাহা মিথ্যা মিথ্যা বলবো, কারণ আপনাদের ফলক
হাজার লক্ষ মানুষের কাছে চলে। ঐক্যবদ্ধ থাকলে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জামাত প্রস্তুত আছে বলেও জানান তিনি। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। জননিরাপত্তা উন্নতিতে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার জন্যই চলতি বছর জাতীয় নির্বাচন সম্ভব নয়। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, সংবিধান পরিবর্তনের মধ্য দিয়েই সেকেন্ড রিপাবলিক নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ তারা। নীরব দাসের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে তার নেতৃত্বাধীন সরকার গেল 7 মাসে জননিরাপত্তা উন্নতি করতে ব্যর্থ হয়েছে বলে দাবি করেন সদ্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এতে সাধারণ নির্বাচন আয়োজন করার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে দাবি করেন তিনি। বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন নাহিদ ইসলাম। গত 7 মাসে আমাদের প্রত্যাশা ছিল সবারই যে ল অ্যান্ড অর্ডারটা স্বাভাবিক হওয়া, আমাদের যে পুলিশিং সিস্টেমটা সেটা একটা স্বল্পমেয়াদী সংস্কারের মধ্যে দিয়ে গিয়ে সক্রিয় হওয়া, সেটার কিছুটা উন্নতি ঘটেছে, কিন্তু আমাদের প্রত্যাশিত জায়গায় বা জননিরাপত্তার জায়গাটা এখনও নিশ্চিত করা যায়নি। এই এখন যে ল অ্যান্ড অর্ডার সিস্টেম বা পুলিশিং ব্যবস্থা, ঠিক এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে, আমি মনে করি। শাসন কাঠামোয় পরিবর্তন এনে সেকেন্ড রিপাবলিক গঠনের কথাও বলেন তিনি। জানান, এর সূচনা হবে সংবিধান পরিবর্তনের মধ্য দিয়ে। বিদ্যমান সংবিধান, যে বিদ্যমান রিপাবলিক, তার অধীনেই কিন্তু একটা ফ্যাসিজম তৈরি হয়েছে। গত 54 বছর তার অধীনেই বারবার গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে, এবং সর্বশেষ এরকম একটি গণহত্যার মতো ঘটনা সংঘটিত হয়েছে। আমাদের এই সংবিধান কিন্তু আমাদের মানবাধিকার রক্ষা করতে পারে নাই, গুম হয়েছে মানুষ, আমাদের ভোটাধিকার রক্ষা করতে পারে নাই। ফলে সংবিধানের প্রতি জনগণের সেই আস্থা নেই। ফলে আমাদের নতুন করে যদি আমরা সেই আস্থা তৈরি করতে চাই, আমাদের সেই সাংবিধানিক ভিত্তি পরিবর্তন আসলে প্রয়োজন। এছাড়া নির্বাচনে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে নাহিদ জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সুযোগ দেওয়া উচিত হবে না। আওয়ামী লীগ ইতিহাসে বারবার গণতন্ত্রকে হত্যা করে ফ্যাসিজম বাকশাল কায়েম করেছে। বাংলাদেশে তাদেরকে আর তৃতীয়বার সুযোগ দেওয়া উচিত নয়, যেহেতু গণতন্ত্রের যে কোর প্রিন্সিপালগুলো সেটার সাথেই তারা আসলে একমত নয়। তারা একটা সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে, ফ্যাসিস্ট সংগঠনে পরিণত হয়েছে। নবগঠিত দল সার্বজনীন রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করছে বলেও জানায় এনসিপি আহ্বায়ক। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে বৃহস্পতিবার রাজধানীর ইস্কার্টন গার্ডেন রোডে গণ ইফতারের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। অনুষ্ঠানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পুলিশকে পুলিশের কাজ করতে দিতে হবে। অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, আকাঙ্ক্ষা অনুযায়ী আইন শৃঙ্খলা পরিস্থিতিরও উন্নয়ন ঘটেনি। বলেন, আগামীর দিনগুলোতে সুখ দুঃখ সবকিছুই দেশের জনগণের সঙ্গে ভাগাভাগি করে নেবেন। রমজানের পর এনসিপি দেশব্যাপী কার্যক্রম শুরু করবে বলেও জানান তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী জুড়ে রাতভর চলে যৌথ বাহিনীর নজরদারি। বিভিন্ন পয়েন্টে ছিল তাদের চেকপোস্ট। এ সময় মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের তল্লাশি নিতে দেখা যায় তাদের। এ সময় হেলমেট, গাড়ির কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স প্রভৃতি না থাকার কারণেই মামলা ও জরিমানা করা হয় বেশ কিছু বাইকারকে। কর্তব্যরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানায়, সন্দেহের উদ্বেগ সৃষ্টি করা গাড়িগুলোকে থামিয়ে তল্লাশি করছেন তারা। মূলত ডাকাতি সহ যে কোনো ধরনের নাশকতা ঠেকাতেই এই কার্যক্রম তাদের। দেশ পুলিশ এই দুইটা বাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনীর অভিযান হয়। অভিযানে আমরা আসলে যে ট্রাফিকের যে আমাদের বাংলাদেশে যে সকল আপনার যানবাহনগুলো আছে, বিশেষ করে ফিটনেস উত্তীর্ণ, রেজিস্ট্রেশনবিহীন, ড্রাইভিং লাইসেন্স ব্যতীত ড্রাইভার, এই সব বিষয়ের উপরে আমরা নজর দিচ্ছি। এবং আজকে আমরা বিশেষ করে
মোটরসাইকেলের অনেক মামলা করেছি। রোজাদারদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে পর্যাপ্ত পানি পান ও যথাসম্ভব তেলে ভাজা ও পোড়া খাবার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। হৃদরোগের ঝুঁকি এড়াতে ধূমপান পরিহারের পরামর্শ দিয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞরা। রোজায় খাদ্যাভ্যাস নিয়ে এনআই নাহিদের প্রতিবেদন। সারাদিন রোজা শেষে মুখরোচক খাদ্য সামগ্রী দিয়ে ইফতার সারেন রোজাদাররা। যদিও স্বাস্থ্যসম্মত খাবারের প্রতি অমনোযোগী অনেকেই। কোষ্ঠকাঠিন্য, বদহজম ও পেট ফাঁপা, নিম্ন রক্তচাপ, মাথা ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, বুক জ্বলাসহ নানা ঝুঁকিপূর্ণ ও জটিল রোগে আক্রান্তদের সেহরি ও ইফতারে কি খাওয়া উচিত সে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। খাবারের ক্ষেত্রে ভাজা পোড়া বলি, যেগুলো আমরা আসলে আমাদের ট্র্যাডিশন, বাংলাদেশের যে ট্র্যাডিশন, বুট, বড়া, ছোলা, এগুলো কিন্তু শরীরের জন্য ভালো না, কারণ ট্রান্সফ্যাট তৈরি হয়। আমরা অনেকেই ট্রান্সফ্যাটের ব্যাপারে জানি, যেটা শরীরের জন্য আসলে খুবই ক্ষতিকর একটা কোলেস্টেরল। রমজানে আমাদের চা বা কফির প্রতি একটা আসক্তি থাকে। আমি বলবো চা এবং কফি পরিমিত মাত্রায় সেবন করবেন, কারণ চা এবং কফির ভিতরে ক্যাফেইন থাকে, যেটা কিনা আপনাকে পানি শূন্য করে ফেলতে পারে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও ভাজা পোড়া সহ তৈলাক্ত খাবার যথাসম্ভব পরিহারের পরামর্শ চিকিৎসকদের। এই রমজান সুস্থ থাকতে গেলে জানতে হবে যে এই খাবারের পরিমাণটা ইফতার থেকে সেহরি পর্যন্ত এই সময়টার মধ্যে আমাকে পানিটা ঠিক মতো খেতে হবে, কারণ শরীর যেহেতু আমাদের ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে রমজানের মধ্যে প্লাস রোদের জন্য, সে কারণে পানিটা পর্যাপ্ত পরিমাণে খেতে হবে, 10 থেকে 12 গ্লাস। এবং যদি আমি লিকুইড জাতীয় খাবারটা বেশি রাখি, তাহলে পানি বা ফলমূল রাখি, তাহলে কিন্তু পানির অভাবটা পূর্ণ হয়ে যাচ্ছে। সুস্থ দেহে সুন্দরভাবে রোজা পালনে স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করবেন রোজাদাররা, এমনটাই পরামর্শ তাদের। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। নারায়ণগঞ্জ ও জয়পুরহাটে আলাদা সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 1 জন। পুলিশ জানায় বৃহস্পতিবার রাত 10:30টার দিকে নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুরের দেওয়ানবাগ এলাকার একটি তেলবাহী ট্যাঙ্ক লরির সঙ্গে উল্টো পথে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলে থাকা 3 আরোহীর মধ্যে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। আহত অপর একজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে এর আগে সন্ধ্যায় জয়পুরহাটের খেতলাল উপজেলার নিশ্চিন্তা বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন দুলাল ও জহরুল। পথে মুন্দাইল এলাকায় রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি আলু বোঝাই ট্রাকের মুখোমুখি মোটরসাইকেলটির ধাক্কা লাগলে ঘটনাস্থলেই মারা যান জহরুল। এ সময় গুরুতর আহত অবস্থায় দুলালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়। এরপরও হবে মোটরসাইকেল আসে ট্রাককে মারা দেয় এবং জায়গায় একদম স্পট হয় আর হাসপাতালে সংগ্রহ করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রমজান ঘিরে পর্যাপ্ত আমদানি হলেও বাজারে এখনো সংকট রয়েছে বোতলজাত সয়াবিন তেলের। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, এখনো সংকট কেন এবং এই ব্যাপারে ব্যবসায়ীরা কি বলছেন, সেই সাথে আরো জানতে চাইবো যে অন্যান্য নিত্যপণ্যের দামের কি পরিস্থিতি এখন জানাবেন। মনি, আমরা এখন আছি রাজধানীর কারওয়ান বাজারে। এখানে সকাল থেকেই দেখা যাচ্ছে ক্রেতা সাধারণের এক উপচে পড়া ভিড়, কারণ এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই যে ক্রেতারা এখানে ভিড় করছেন, কারণ রাজধানীর অন্যান্য যে পাইকারি বাজারগুলো রয়েছে সেগুলোর তুলনায় কারওয়ান বাজারে কিন্তু বেশ বড় পরিমাণে বসে পাইকারি বিক্রেতারা এবং খুচরা বিক্রেতারা এখানে যে নিত্যপণ্যের বাজার রয়েছে, কাঁচা বাজারের পসরা সাজিয়ে বসেছেন। অন্যদিকে একটি জিনিস আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে ভোজ্য তেলের যে দামের বৃদ্ধি ছিল গেল কয়েক সপ্তাহ, কিন্তু সেটি কিন্তু নিত্যদিন বাজার মনিটরিংয়ের মাধ্যমে কিন্তু তারা অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে এবং তারা জানিয়েছে যে নিয়মিত বাজার মনিটরিং এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত বাজার পরিদর্শনের মাধ্যমে এগুলো নিয়ন্ত্রণে রাখবেন। এদিকে কাঁচা বাজারের ক্ষেত্রে যদি বলি যে আমরা ইফতারে যে সব পণ্যগুলো বেশি খেয়ে থাকি,
আমাদের শসা, বেগুন এবং টমেটো, কাঁচামরিচ এগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই দাম বাড়তি রয়েছে। আমরা যদি একজন বিক্রেতার সাথে কথা বলে দেখি যে কেমন চলছে বর্তমান বাজার দর, যে আপনি তো বেশ কয়েক বছর যাবত এখানে ব্যবসা করছেন, তো এখানে বর্তমানে এই রোজাতে কেমন দেখতে পাচ্ছেন নিত্যপণ্যের দাম, সবজির দাম? শুধু এই রমজানে না, আজকে আমি 6-7 বছর এখানে ব্যবসা করি, প্রত্যেকটা রমজানে দেখতেছি জিনিসপত্রের দাম বাড়তেছে। এখন জিনিসপত্রের দাম বাড়তেছে, এখন দেখা গেছে আপনার লেবু এখন কিন্তু সিজন না, লেবু সিজন আরো 1-2 মাস পরে। তা এখন দেখা গেছে যে তারা তো জিনিসগুলা এখন আনতেছে, বেশি দাম দিয়ে আনতেছে, বেশি দামে তারা বিক্রি করতেছে, আমরা বেশি দাম দিয়ে কিনতেছি, আবার আমরা বেশি দাম দিয়ে বিক্রি করতেছি। যেমন রমজানের আগেও দেখা গেছে একদিন আগে দেখছি লেবু 300 টাকা ডজনও বিক্রি হয়েছে। ওই সময় কিন্তু বাজারে তেমন লেবু ছিল না। রোজা রমজান 80 কইরা দেখা গেছে অনেকে নিয়ে স্টকে রাখিয়ে দিছে, যে বাসায় রাখিয়ে দিছে। লেবু ছাড়া এইখানে আমরা দেখতে পাচ্ছি যে বেগুনের দাম কিন্তু খুবই বৃদ্ধি পেয়েছে। তো এই বেগুনের দাম বৃদ্ধির পেছনে কি কারণ কি? বেগুনের দাম বৃদ্ধি পেয়েছে, বেগুনের কিন্তু এখন পুরোপুরি সিজন না। দেখা গেছে আপনার রমজানের যে একটা সিজন, ওই সিজনের যদি জিনিসগুলো যদি রমজান উপলক্ষে যদি ওই সিজনগুলো থাকে, তাহলে দ্রব্যমূল্যের জিনিসগুলোর দাম একটু কম হবে। এখন দেখা গেছে রমজানটা তো একটু আগে চলে আসছে, চলে আসার কারণে যেমন বেগুনের সিজন না, তাই এখন বেগুন তো লাগবেই, এই কারণে দেখা গেছে কম আসতেছে, বেশি দামে বিক্রি করতেছে। জি, মানে যেটা শুনতে পাচ্ছিলেন যে বাজারে কিন্তু সরবরাহ আছে, কিন্তু থাকার পরও আমাদের এই বাজারে নিত্যপণ্যের যে দাম সেটি কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না, কারণ কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমাদের সরবরাহ কম থাকে, অথবা অনেক ক্ষেত্রে আমাদের সিজন না থাকার কারণে কিন্তু এমনটা হচ্ছে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। এই ছিল আমার কাছ থেকে কারণ বাজার থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। সয়াবিন তেলের সংকট এবং নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন কারওয়ান বাজার থেকে সহকর্মী ফাহিম ইউসুফ। সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে আনা 2,92,500 টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ 28 বিজিবি ব্যাটালিয়ন গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জেলার তাহিরপুর উপজেলার চারাগাঁও বিউপির বিশেষ টহল দল সীমান্তের আনুমানিক 200 গজ বাংলাদেশের অভ্যন্তরে জঙ্গলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন 5,127টি ভারতীয় শার্ট পিস, 20,430 মিটার পাঞ্জাবির কাপড়, 9,000 পিস স্ক্রিন সানরাইজ ক্রিম সহ আরও কিছু মালামাল জব্দ করে। সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AKM জাকারিয়া কাদির বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। দুর্নীতি দমন কমিশনের অভিযানের পরও বন্ধ হয়নি সাভার VRTA কার্যালয়ের অনিয়ম ও দুর্নীতি। আগের মতোই চলছে দালালদের দৌরাত্ম্য। প্রতিদিনই নাজেহাল হচ্ছেন সেবা প্রত্যাশীরা, প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ। সহকর্মী দেওয়ান ইমনে পাঠানো তথ্য ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। গেল 21 জানুয়ারি সাভার VRTA কার্যালয়ে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। এতে প্রমাণ মিলে গাড়ির ফিটনেস লাইসেন্স পেতে গ্রাহকদের হয়রানি করছে দালাল চক্র। কিন্তু এতেও বদলায়নি VRTA চিত্র, আগের মতোই বেপরোয়া দালাল চক্র। স্বাভাবিক নিয়মে দীর্ঘদিন চেষ্টা করে লাইসেন্স না পেয়ে দালাল জাকিরকে ধরেন সুমন মিয়া। বাড়তি টাকার বিনিময়ে লাইসেন্স ইস্যু হলে তা সংগ্রহ করতে গিয়ে জানতে পারেন আরও টাকার জন্য লাইসেন্স নিয়ে গেছেন দালাল জাকির, যার কোনোটাই আইন সিদ্ধ নয়। কার্ড ওনারা বলতেছে যে অফিসে নাই, এখন যার মাধ্যমে দিছিলাম উনি বাসায় নিয়ে গেছে, তাহলে এই স্লিপটার দাম রইল কি আমার? VRTA কার্যালয়টিতে একজন মোটরযান পরিদর্শক সহ 3 জন নিয়োজিত থাকলেও অফিস চলে দালালদের মাধ্যমে। আসলে এখানে দালাল ছাড়া কোনো কাম হয় না, দালাল হলে মনে করেন যে কাজ দ্রুত আগে। 2 বছর ধরে রেনু করতে দিছি, আসলে একটু মেয়াদ বাড়িয়ে দেয়, লাইসেন্স দেয় না। সুমন মিয়ার অভিযোগের বিষয়টি জানতে চাইলে দালালকে লাইসেন্স দেওয়ার বিষয়টি অস্বীকার করেন কর্মীরা। পরে তাদের ফোনেই মিলল দালাল জাকিরের ফোন নম্বর। সেভ করা থাকলে যেগুলো অনেক মানুষের তো অনেক নাম্বারই থাকে ভাই, আমি চিনি না ভাই, জাকির সম্বন্ধে আমি জানিও না, চিনিও না। বিষয়টি হাতে নাতে ধরা পড়লেও নিজ দায় অস্বীকার করেন সাভার VRTA এর মোটরযান পরিদর্শক আমিনুল ইসলাম খান। নতুন কোনো লাইসেন্স অন্য কাছে দেয় না, পুরাতন যে লাইসেন্সগুলি ওইগুলি সে ডেলিভারি দেয়। ওর সাথে কার কার সম্পর্ক আছে ওইটা বিষয় তার আমি খোঁজ নেই না।
সাভার বিআরটিএতে অনিয়ম দুর্নীতি বন্ধ ও স্বাভাবিক সেবা নিশ্চিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান ভুক্তভোগীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। ইট ভাটার প্রভাবে বান্দরবানের গাছপালা থেকে শুরু করে বসতবাড়ি পর্যন্ত লাল রঙে ছেয়ে গেছে। রাজনৈতিক নেতারা মিলেমিশে এসব অবৈধ ইট ভাটা তৈরি করেছে। ভাটাগুলো বন্ধ করতে গত 5 জানুয়ারি জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। সেই আদেশের পরও যথাযথ উচ্ছেদ অভিযান না করায় ক্ষুব্ধ স্থানীয়রা। সহকর্মী আবুল বাশার নয়নের প্রতিবেদন, জানাচ্ছেন সালমা জাহান। ইটভাটা থেকে কুণ্ডুলি পাকিয়ে উঠছে বিষাক্ত কালো ধোঁয়া, সঙ্গে সূক্ষ্ম কোণার নির্গত ছাই আশপাশের গাছপালা ও ফসলের মারাত্মক ক্ষতি করছে। কিছুক্ষণ পর পর ইট বোঝাই গাড়ি ও ভাটার ধুলাবালি গিয়ে পড়ছে আশপাশে। এতে বসতবাড়ি সহ সবুজ প্রকৃতির রং পাল্টে গেছে। বান্দরবানের লামা ও আলীকদম উপজেলার টিএমবি, এসবিএম, এবিএম ইটভাটা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। এছাড়া জেলার বাকি উপজেলায় একই কায়দায় পরিবেশে প্রভাব ফেলছে অবৈধ ইটভাটা। ভাটার কালো ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন ও পরিবেশ প্রকৃতি। রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় এসব ইটভাটার মালিকরা যেমন দেশের আইন ও নিয়ম নীতিকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে, তেমনিভাবে বনের কাঠ পাহাড় কেটে কার্যক্রম চালাচ্ছে। লাকড়ি দিয়ে ইট পোড়ানো হয়, মাটি পাহাড়ের মাটি ভালো, তাই মাটি এগুলো ঠিক আছে, এগুলো ইট ভালো হয়। লাকড়ি দিয়ে ইট পোড়ানোর কারণে ইটগুলো খুব ভালো উন্নত মানের হয়। প্রথমে 30 মন লাগে, এরপরে লাস্টে দিয়ে প্রায় 10 মনের মতো লাগে। পাহাড় থেকে যে এগুলো আগে কাটছিল, কাটে এখন ইয়ে করছে আর কি করে, এখন মানে মিল চালাইতেছে আর এখন জমিন থেকে কাটতেছে। তবে সংশ্লিষ্টরা বলছেন সরকারের নির্দেশনায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি চলছে। নিয়মিত অভিযানও চালাচ্ছেন তারা। বান্দরবানে অবৈধভাবে যে সকল ইটভাটা কার্যক্রম পরিচালনা করছে তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। আপনারা জানেন ইতিমধ্যে আমরা নাগখানছড়ি, লামাতে অনেকগুলো অভিযান চলছে এবং যারা এই ধরনের কার্যক্রম চলবে তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি গ্রহণ করছি। জমির টপ সয়েল, পাহাড় কাটা এবং বনের কাঠ প্রকাশ্যে ব্যবহার করলেও প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগ কেন নিশ্চুপ, প্রশ্ন উঠেছে সচেতন মহলে। নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ নিয়ে শিক্ষকদের দুপক্ষের দ্বন্দ্বে তালা ঝুলছে চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজে। 15 দিন ধরে বন্ধ ক্লাস, চলছে না শিক্ষা কার্যক্রম। এক প্রকার অচল হয়ে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানটি। এই কাণ্ড গড়িয়েছে আদালত পর্যন্ত। পরীক্ষার আগে এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন শিক্ষার্থীরা। শিক্ষকরাও দায় চাপাচ্ছেন একে অন্যের ঘাড়ে। বিষয়টি ভালোভাবে দেখছেন না কলেজ কমিটির সদস্যরাও। সহকর্মী খায়রুজ্জামান সেতুর পাঠানো তথ্য ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। গেল 12 ফেব্রুয়ারি চুয়াডাঙ্গার পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ অবসরের পর শাইমা সুলতান নামে এক শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেয় গভর্নিং বডি। এতেই প্রকাশ্যে আসে শিক্ষকদের দুপক্ষের দ্বন্দ্ব। দাবি ওঠে কলেজের জ্যেষ্ঠ শিক্ষক নাজনীন আরা খাতুনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেয়ার। এই দাবিতে কলেজের সবকটি ভবন গেটেই তালা ঝুলিয়ে দেন শিক্ষকদের একটি পক্ষ। এরপর থেকেই অচল শিক্ষা প্রতিষ্ঠানটি। পরবর্তীতে এই ঘটনা গড়িয়েছে আদালত পর্যন্ত। নিয়োগের বিরুদ্ধে করা হয়েছে রিট। আমরা প্রতিদিন সকালে কলেজে আসছি, স্যাররা বসে আছে, ক্লাস নিচ্ছে না। আমি গত 2 সপ্তাহ ধরে ঘুরে ঘুরে আজকে ফর্মটা হাতে পেলাম। এতে আমরাও ভোগান্তি পড়ছি এবং পড়াশোনা বিঘ্ন ঘটছে। সামনে যেহেতু আমাদের পরীক্ষা, এখন সিলেবাস শেষ না হলে তো আমাদের রেজাল্ট তো ভালো হবে না। এর দায়ভার এখন কে নেবে? প্রিন্সিপালদের যে এইরকম অবস্থা, আমাদের স্টুডেন্টের কি দোষ? ছাত্র শিক্ষকদের আমরা কি দোষ করেছি? শিক্ষকদের দ্বন্দ্বে শিক্ষা কার্যক্রম বন্ধ। ক্লাস না হওয়ায় শিক্ষার্থীরা পিছিয়ে পড়েছেন। এতে পরীক্ষার আগে উদ্বেগ বাড়ছে। আমি একজন শিক্ষক প্রতিনিধি হিসেবে বলবো যে কোনো ব্যক্তির স্বার্থ না দেখে, প্রতিষ্ঠানের স্বার্থ দেখে যেভাবেই হোক এটার একটা সমাধান করা দরকার। এখানে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, শিক্ষক, কর্মচারী, এমনকি আমাদের ছাত্রছাত্রীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। গভর্নিং বডির মতে নাজনীন আরা খাতুন সাধারণ শাখার শিক্ষক না হয় তাকে নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। তাই দ্বিতীয় ব্যক্তি হিসেবে শাইমা সুলতানা নিয়োগ পেয়েছেন। বেসরকারি প্রতিষ্ঠানে গভর্নিং বডি মনে করে উপরে 4-5 জনের মধ্যে যাকেই দিয়ে তাকে দিতে পারে এবং এর একটা আরও আমরা দিলেই হবে না, এটা আবার ভার্সিটি দেবে অনুমোদনের জন্য। ভার্সিটি অনুমোদন না দিলেই হবে না, তো নেক্সট ম্যান দেবো, কিন্তু এটা একটা অডাসিটি মনে করি। বর্তমানে কলেজে প্রায় 8000 শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। দ্রুত সমস্যার সমাধান করে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালুর দাবি শিক্ষার্থীদের।
নিউজ ডেস্ক, দেশ টিভি। কালো ধূসর রঙের পাথর আর পোড়া মাটির ইটে গড়া নওগাঁর কুসুম্বা শাহী মসজিদ 500 বছরের বেশি সময় ধরে ইসলামের ঐতিহ্য ধারণ করে টিকে আছে এটি। 5 টাকা নোটে মুদ্রিত আছে এই মসজিদের ছবি। মসজিদটির দারুণ সব কারুকাজ দেখতে ছুটির দিনে দর্শনার্থীরা ভিড় করেন। অনেকে আবার নামাজ কায়েম করেন, মনোবাসনা পূরণে মানত করেন কেউ কেউ। কাজী কামাল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। নওগাঁ জেলা শহর থেকে 35 কিলোমিটার দূরে মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী কুসুম্বা শাহী মসজিদ। এই মসজিদটিকে মুসলিম ঐতিহ্যের উজ্জ্বল নিদর্শন বলা হয়। হিজরি 1910 সালে সুলতানি আমলে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়ে 56 বছরে সম্পন্ন হয় নির্মাণ। আফগান শাসক সুলতান গিয়াসউদ্দিন বাহাদুর শাহের রাজত্বকালে সুলতান সুলাইমান নামে এক ব্যক্তি দিল্লি সহ বিভিন্ন স্থান থেকে শ্বেতপাথর কালো পাথর এনে মসজিদটি নির্মাণ করেন, যার প্রস্থ 52 ফুট, দৈর্ঘ্য 58 ফুট আর উচ্চতা 42 ফুট। চারদিকের দেয়াল 6 ফুট পুরু। মসজিদের সম্মুখ ভাগে রয়েছে 3টি দরজা। ছাদের ওপর 2 সারিতে নির্মিত মোট 6টি গম্বুজ রয়েছে। এছাড়াও মসজিদের সামনে রয়েছে 77 বিঘা আয়তনের বিশাল এক দিঘি। কালো ও ধূসর রঙের পাথর আর পোড়ামাটির ইটে গড়া দৃষ্টিনন্দন মসজিদটির দারুণ সব কারুকাজ দর্শনার্থীদের এখনো আগের মতোই মুগ্ধ করে। প্রত্নতাত্ত্বিক নিদর্শনের স্থাপত্যটি দেখতে অনেকে কৌতূহলোদ্দীপক হয়ে প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে আসেন এখানে। কেউ নামাজ আদায়, আবার কেউ মনোবাসনা পূরণ করতেও মানত নিয়ে ছুটে আসেন কুসুম্বা মসজিদে। মনের মণিকোটে একের পর এক প্রশ্ন আঘাত হানতে থাকে, কে কখন কতদিনে বস্তুটি বানিয়েছিল। আসলে এমন এক অনবদ্য সৃষ্টি এই মান্দার কুসুম্বা শাহী মসজিদ। জুম্মার নামাজ আদায় করে আল্লাহর কাছে ফরিয়াদ জানাবো, যদি আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করে। সেই ছোটবেলায় 5 টাকার নোটে এটা সবসময় দেখতাম। পাথরের খোদাই করা অনেক কারুকার্যগুলো বেশ চমৎকার ছিল, আমার খুবই ভালো লেগেছে। তবে কোনো মসজিদ বা পাথরের কাছে নয়, নামাজ পড়ে আল্লাহর কাছে চাইলেই মনোবাসনা পূরণ হবে জানান মসজিদটির খতিব। আমাদের মনের বাসনা পূর্ণ করার জন্য এই মসজিদে এসে নামাজ আদা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে চাইতে হবে। আল্লাহ ছাড়া যদি আমরা অন্য কারোর কাছে চাই সেটা শিরক হবে। 5 টাকার নোটে স্থান পেয়েছে 520 বছরের পুরনো ঐতিহ্যবাহী এই কুসুম্বা মসজিদটির ছবি। নিউজ ডেস্ক, দেশ টিভি।